সেদিন সেদিন রতন টাটাকে যেদিন গলা ধাক্কা দিয়ে রাজ্য থেকে বের করে দেওয়া হয়েছিল, সেদিন কি সর্বনাশটাই না তৃণমূল কংগ্রেস করেছিল। আজ হাড়ে হাড়ে বাংলা টের পাবে। জবাব চায় বাংলাটা আজ রাম মন্দির, অযোধ্যার এত বড় কভারেজ সত্ত্বেও আজ জবাব চায় বাংলাটা। আমি টাটার ফ্যাক্টরি সিঙ্গুর, সানন্দ, গুজরাটের এবং নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে করছি। তার একটাই কারণ, আজ হাতে নাতে প্রমাণ দেওয়ার কারণ যে নরেন্দ্র মোদী পেরেছিলেন, নরেন্দ্র মোদী পারেন, মমতা বন্দ্যোপাধ্যায় পারেননি, মমতা বন্দ্যোপাধ্যায় পারেন না। আমি ক্ষমা প্রার্থী, কিন্তু চলতি একটা কথা আছে, নিজের ভালো পাগলেও বোঝে। তৃণমূল কংগ্রেস বোধহয় শুধু নিজের ভালোটাই বোঝে, রাজ্যের কোনো ভালো বোঝে না। যদি ভালো বুঝতো সেদিন গলা ধাক্কা দিয়ে রতন টাটাকে বের করে দিত না। যদি নিজের ভালোটা বুঝতো তাহলে একটা তৈরি হয়ে যাওয়া কারখানা, সেই কারখানাটা বন্ধ করিয়ে দেওয়া হতো না, ভেঙে দেওয়া হতো না, শেষ করে দেওয়া হতো না। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে সেদিন বুদ্ধদেব ভট্টাচার্য তৎকালীন মুখ্যমন্ত্রী এবং রতন টাটা যেদিন একসঙ্গে ঘোষণা করেছিলেন যে আমরা রাজ্যে টাটার সবচেয়ে বড় ম্যানুফ্যাকচারিং ইউনিটটা বানাতে চলেছি সিঙ্গুরে। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে তারপরে যে কি হয়েছিল, এবং তারপরে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে কিভাবে রতন টাটা সেই ঐতিহাসিক কথা বলেছিলেন যে আমি বলেছিলাম, রতন টাটা বলেছিলেন যে মাথায় বন্দুক ঠেকালেও আমি বাংলা ছেড়ে যাব না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো ট্রিগারটাই চিপে দিলেন। রতন টাটা, কালকে জন্মদিন ছিল রতন টাটার। স্যার, রতন টাটা আজও গোটা দেশে নয় গোটা বিশ্বে যেভাবে নিজের অটোমোবাইল সেক্টরটাকে ফ্লারিশ করছে, সারা বিশ্ব যেভাবে রতন টাটাকে স্যালিউট জানায় টাটা মোটরসের যে কাজগুলোর জন্য, আমরা সেগুলো অ্যাপ্রিসিয়েট করতে পারলাম না। সুযোগ ছিল আমাদের কাছে। এবং মজার ব্যাপার কি জানেন, আপনারা যারা অনেকেই হয়তো মনে আছে, আপনাদের অনেকের হয়তো মনে নেই, আমার ভাই বোনেরা যারা এই মুহূর্তে বাসে ট্রামে যেতে যেতে জবাব চায় বাংলা দেখছে, ময়ূককে দেখছে, তাদের হয়তো মনে নেই, কিন্তু এই সিঙ্গুরের ফ্যাক্টরি এবং সানন্দের ফ্যাক্টরি, বারবার তোমাদের বলছি ভাই বোনেরা যারা পরবর্তী প্রজন্ম, যারা চাকরি প্রার্থী রাস্তায় বসে রয়েছো, যারা এই বাংলাতে পড়াশোনাটা করেছো, যারা কালকে লিঙ্কডইন বা অন্যান্য কোনো পোর্টাল ঘেটে চেষ্টা করছো অন্য জায়গায় চাকরির, পুনেতে, দিল্লিতে, নয়ডাতে, দুবাইতে, মধ্যপ্রাচ্যে বিভিন্ন জায়গাতে হয়তো চলে যাচ্ছ তোমরা, তোমাদের বলছি যে কেন বারবার ময়ূকদা এই সানন্দ এবং সিঙ্গুরের কথা বলে, আগামী প্রজন্মের কথা মাথায় রেখে কেন বারবার তোমাদেরকে, তোমার বাবা মাদের, আমার অভিভাবকদের, রাজ্যবাসীকে, রাজ্যের ভোটারদেরকে কেন মনে করিয়ে দেয় এবং কেন বারবার বলে যে সর্বনাশ হয়ে গেছিল সেই দিন যেদিন ন্যানো কারখানাটা চলে গেছিল আমাদের বাংলা থেকে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন। ঠিক সেই জিনিসটাই ফুল বিছিয়ে রেড কার্পেট পেতে তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী, তার নাম জানেন? তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সময় এই ফ্যাক্টরি, যে ফ্যাক্টরিটা সিঙ্গুরে হওয়ার কথা ছিল, যে ফ্যাক্টরিটা হতে দেওয়া হলো না, সেই ফ্যাক্টরিটা একদম বাঞ্জার জমিন যেটাকে বলে, কিচ্ছু বাঁচা জমিন যেটাকে বলা হয়, কিচ্ছু ছিল না, প্রায় মরুভূমির মতন একটা জায়গা। সেই জায়গাটার নাম ছিল সানন্দ। কেউ জানতো না জায়গাটার নাম, আনন্দ জানতো লোকে, কিন্তু সানন্দ বলে যে কোনো জায়গা হয়, মাথায় দেয় গায়ে মাখে সানন্দ, কেউ জানতো না। সেই সানন্দ এখন গোটা পৃথিবীর অটোমোবাইল সেক্টরের মানচিত্রে রাজধানীর আকার ধারণ করছে। কেন সেটা আর কয়েক সেকেন্ডে বলছি। কিন্তু সেদিন প্রধানমন্ত্রী আজকের এবং তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী, বুদ্ধদেব ভট্টাচার্য যেটা পারলেন না, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা একেবারে ধাক্কা মেরে সরিয়ে দিলেন, সেই রতন টাটা এবং রতন টাটার ফ্যাক্টরি, সেইটা 1 টাকায় জমি দিয়ে গুজরাটে নিয়ে গেছিলেন একদিনের মধ্যে। রতন টাটা এবং গোটা টাটা ফ্যাক্টরির যারা কর্মকর্তারা ছিলেন তাদের রিকোয়েস্ট করেছিলেন যে প্লিজ আসুন। কারণটা কি? সেই দিন নরেন্দ্র মোদী বুঝেছিলেন যে টাটা আসলে কোনো ফ্যাক্টরি নয়, টাটা একটা টিকিট, একটা লাইসেন্স, যে লাইসেন্স দেখিয়ে আরো কয়েক হাজার টাটার মতন কোম্পানিকে নিয়ে আসা যায়, আরো কয়েক হাজার ম্যানুফ্যাকচারিং সেক্টর তৈরি করা যায়। এবং আজ এত বছর পরে সারা পৃথিবীর সর্ববৃহৎ ইলেকট্রিক কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি টেসলা, যে ইলন মাস্ককে নিয়ে সবাই লাফালাফি করে, সেই ইলন মাস্ক অবশেষে ভারতে ইনভেস্ট করতে রাজি হয়েছেন এবং রাজি হওয়ার সঙ্গে সঙ্গে ভারতের নবতম অটোমোবাইল হাব সানন্দে ইনভেস্ট করছেন। সানন্দে টেসলার গাড়ি
আসবে। আমরা যে আমেরিকায় টেসলার অটোমেটিক গাড়ি, আপনারা নিশ্চয়ই জানেন যে টেসলা হচ্ছে ওই রোবটের গাড়ির মতন, ওই টার্জান ওয়ান্ডার কার বলে একটা সিনেমা ছিল, সেরকম ড্রাইভার দরকার হয় না, এমনিতে গাড়ি চলে, অটো পাইলটে গাড়ি চলে। সেরকম আমেরিকায় বিদেশে আমরা যে গাড়ি দেখেছি সেইটা আমাদের দেশে কোটি কোটি টাকার ব্যবসা করবে, ভারতের অনেক চাকরি হবে, কর্মসংস্থান হবে, ভারতের হবে, গুজরাটের হবে, কিন্তু বাংলার হবে না। বাংলা কিন্তু ভারতের বাইরে নয়, যদিও অনেকে মনে করেন বাংলাকে ভারতের বাইরে বিচ্ছিন্নতাবাদের প্রশ্রয় দিয়ে এইসব করার, কিন্তু নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা পায়ে রেখে দিয়েছিলেন, নরেন্দ্র মোদী মাথায় তুলে যে ডিভিডেন্ডটা পেলেন এতদিন পরে, আমরা প্রশ্ন করছি, আজকে জবাব চাই বাংলায়। কোন সাবান দিয়ে ধুলে বাংলার এই শিল্প বিরোধী তকমা মুছবে? এটা শেষ হয়ে যাওয়ার মতন ভয়ঙ্কর অবস্থা। ভয়ঙ্কর অবস্থা এই কারণে বলছি, কারণ অনুসারী শিল্পের কি ভূমিকা ছিল বুদ্ধদেব ভট্টাচার্য বুঝেছিলেন, নরেন্দ্র মোদী বুঝেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারেননি। নরেন্দ্র মোদী বুঝেছিলেন যে একটা টাটা আসবে, টাটার পরে বিড়লা আসবে, বিড়লার পরে মারুতি আসবে, এসেছিল। মারুতির পরে ফোর্ড আসবে, ফোর্ডের পরে অন্য কোম্পানি আসবে, অন্য কোম্পানির পরে টায়ার কোম্পানি আসবে। সিঙ্গুরে ঠিক এই জিনিসটা হয়েছিল, একটা টাটার কোম্পানিকে ঘিরে আরো 32টা অনুসারী শিল্প মানে কি অ্যান্সিলারি ইন্ডাস্ট্রি, অর্থাৎ গাড়ি তৈরি হচ্ছে, যেখানে তার ঠিক পাশেই গাড়ি তৈরির টায়ার তৈরি হচ্ছে, টায়ারের পাশেই তৈরি হচ্ছে নাটবল্টুর কোম্পানির পাশে সিটের কোম্পানির পাশে তৈরি হচ্ছে কোনো বিউটি হাব যেখানে গাড়ির রিমডেলিং করা হয়। এই সমস্ত কিছু হয়েছিল। 5টা রাষ্ট্রায়ত্ত সংস্থা তারা সেখানে ইনভেস্ট করে, সেখানে ব্যাংক সিঙ্গুর ব্রাঞ্চ করে ফেলেছিলেন, সব একদিনে ধ্বংস করে দেওয়া হলো। কারা করলেন? সিঙ্গুর ধ্বংস হলো, সানন্দ আরো বড় হলো। আমরা কিন্তু সানন্দ বানাতে পারতাম, আমরা সিঙ্গুরও বানাতে পারতাম, বানাইনি। বাঙালিরা চোখের সামনে এই ধ্বংসস্তূপ দেখছে। আজও কাশফুলের বালিশ নিয়ে আমরা ভাবনা চিন্তা করছি, আর সানন্দে 5 লাখ কোটি টাকার আরো নতুন ইনভেস্টমেন্ট আসছে, 5 লাখ কোটি টাকা। গুজরাটের কি রোবোটিক সায়েন্সের কিছু আছে? গুজরাটে কি মঙ্গল গ্রহ থেকে কোনো ইন্টেলিজেন্ট ব্রেন এসে এইসব করাচ্ছে? না, গুজরাটের মানুষ ঠিক সময়ে ঠিক মানুষকে ভোট দিয়েছিলেন হয়তো, আর আমরা সমস্ত জেনে বুঝে হয়তো ভয়ঙ্করতম ভুলটা করলাম, যে ভুলের হয়তো কোনো প্রায়শ্চিত্ত নেই। তৃণমূল কংগ্রেস কি প্রায়শ্চিত্ত করবে আজ, তার জবাব চাই বাংলা। শুরুতেই 120 সেকেন্ডের মধ্যে দেখে নেব এই প্রতিবেদন, এবং তারপর আসছি বিতর্কে। কেউ কেউ বাজে কথা বলে বেড়াচ্ছে, আমি টাটাকে তাড়িয়ে দিয়েছি, টাটা চাকরি দিচ্ছে। আরে টাটাকে আমি তাড়াইনি। সিঙ্গুরে শিল্পের কফিনে শেষ পেরেকটা পুঁতে দেওয়া হয়েছে অনেক আগে। আজ শুধু সিঙ্গুরেই নয়, শিল্পের জন্য চাতক পাখির মতো বসে আছে গোটা বাংলা। কিন্তু বাংলা থেকে যে টাটাদের ঘাড় ধাক্কা দিয়ে তাড়ানো হয়, সানন্দে তাদেরই বরণ করে নিয়েছিল গুজরাট সরকার। তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী 1 টাকার বিনিময়ে টাটাদের দেন ন্যানো কারখানার জমি। টাটা সহ একের পর এক বৃহৎ শিল্প তো বটেই, এবার এলন মাস্কের বহু প্রতীক্ষিত গাড়ি টেসলাকেও ছিনিয়ে নিল গুজরাট। बहुत आशावादी हम हैं, गुजरात सरकार है, और एलन मस्क जी जो टेस्ला के निर्माता है, फाउंडर है, उनकी भी नजर यहाँ पर टिकी हुई है। लेट अस होप को वो गुजरात में आए, और गुजरात में टाटा है, फोर्ड है, सुजुकी है, उस तर्ज पे आगामी समय में गुजरात के विकास के लिए ये बहुत बड़ा अगर आते हैं तो उसका वेलकम करते हैं। যেখানে আজ টাটাদের গাড়ি কারখানা হওয়ার কথা ছিল, সেখানে সিঙ্গুরের জমিতে আজ গরু ছাগল চড়ছে। এলাকার যুবক যুবতীরা আজও বেকার। এটাই কি বাংলার ভবিষ্যৎ? না, বাংলার ভবিষ্যৎ ঠিকই আছে। টেসলা গুজরাতে হবে, আমাদের এখানে শিক্ষিত ছেলে মেয়ে আর পরিযায়ী শ্রমিক টেসলার কারখানায় কাজ করতে যাবে। এটাই তৃণমূলের অবদান। প্রথমবার ভারতে আসতে চলেছে টেসলা, পৃথিবীর সর্ববৃহৎ ইলেকট্রিক কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। আজ সিঙ্গুরে টাটা কারখানা হলে টেসলার গাড়ির কারখানাও হয়তো হতো এই বাংলাতেই। কিন্তু শিল্প বিরোধী তকমা যে রাজ্যের গায়ে লেগেছে, সেখানে কি দেখে ইলন মাস্ক আসবেন, সেই কথাটা কি ভেবেছে রাজ্য সরকার? ঠিক কোন সাবান দিয়ে ধুলে শিল্প বিরোধী তকমা ঘুচবে এ রাজ্যের? টাটাদের তাড়ানোর মতো আত্মঘাতী ভুলের প্রায়শ্চিত্ত করতে পারবে তৃণমূল? তার জবাব চায় বাংলা। আমি দুটো ছবি দেখাবো। দুজন মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী
দুজনেই বুঝেছিলেন যে অ্যান্সিলারি ইন্ডাস্ট্রির মানেটা কি, দুজনেই বুঝেছিলেন যে একটা টাটা কারখানা নিয়ে আসা। মাথায় রাখুন, নরেন্দ্র মোদী যখন মুখ্যমন্ত্রী ছিলেন, নরেন্দ্র মোদী বুঝতে পেরেছিলেন যে আমার গুজরাটকে অটোমোবাইল হাব, কারণ তখন তামিলনাড়ু ছিল হচ্ছে অটোমোবাইল হাব। সারা দেশের যত বড় বড় কোম্পানি, মারুতি থেকে শুরু করে যত বড় বড় গাড়ি বানানোর কোম্পানি, তারা তামিলনাড়ুতে চলে যেত। তামিলনাড়ু থেকে হাইজ্যাক করে গুজরাটে নিয়ে আসতে গেলে আমাকে টাটার মতন একটা বড় কোনো নাম সামনে রাখতে হবে, যে ভাই আমার কাছে টাটার মতন ফ্যাক্টরি আছে, তোমরা ইনভেস্ট করো গুজরাটে। বুদ্ধদেব ভট্টাচার্যও বুঝেছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্য এক্ষেত্রে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী এবং বুদ্ধদেব ভট্টাচার্য এক সারিতে পৌঁছেছিলেন। রতন টাটাকে পাশে দাঁড় করিয়ে অনেক তকমা লেগেছিল, পুঁজিবাদী, পুঁজির দালাল, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য সেই দিন ন্যানোর কারখানাটা আনার সময় ঠিক এই কথাটাই বলেছিলেন যে একটা সিঙ্গুর নয়, একটা গোটা হুগলি, হাওড়া এবং উত্তর 24 পরগনার ইন্ডাস্ট্রি বদলে যাবে। কর্মসংস্থান শুধু নয়, একটা গোটা শহর এবং শহরাঞ্চল বদলে যাবে। কি করে? সেই কি করে তার জন্য আজ যারা আমাদের সঙ্গে রয়েছেন বিশেষজ্ঞ, তাদের সাথে একবার আলাপ করিয়ে দেবো এবং তাদেরকেই জিজ্ঞেস করবো যে কি করে বদলে যেতে পারতো এবং কেন আমি বারবার বলছি যে ভয়ঙ্কর ভয়ঙ্কর যা হয়েছে আর ফিরিয়ে আনা যাবে না। হয়তো যারা এই মুহূর্তে রয়েছেন, আমার বাঁদিকে রয়েছেন দেবাশিস ঘোষ, ডান দিকে রয়েছেন অঙ্কন দত্ত বিজেপি মুখপাত্র, রয়েছেন এই মুহূর্তে ঝন্টু বড়াইক অধ্যাপক, রয়েছেন অরিত্র দত্ত বণিক অভিনেতা এবং অনিন্দ সিংহ রায় সমাজকর্মী। প্রত্যেককে স্বাগত। আমি অরিত্রর কাছে একটু পরে যাব, কিন্তু আমি ঝন্টু বড়াইক আপনার কাছে শুরুতে যাচ্ছি। অনেকে মানে বলেন, প্রথমত একটা মিথ্যা কথা বলেন, যে মিথ্যা কথাটা হলো যে ন্যানোর কারখানা সানন্দেও বন্ধ হয়ে গেছে। ঠিক কথা, ন্যানো প্রোডাকশনই এখনো হয় না, কিন্তু সেখানে টিয়াগোর মতন গাড়ি, সেখানে নেক্সনের মতন গাড়ি, এবং 5 লাখ শুধু নয় 10 লাখ গাড়ি, এবং সেই গাড়ি বানানোর পরে সেই কেক কাটার ছবি, সেগুলো আমি দিয়ে দেবো। সানন্দ ইজ দ্য নিউ অটোমোবাইল হাব, এই নিয়ে প্রশ্ন না। কিন্তু আমার সেই পুরনো তথ্য ঘেটে একটা জিনিস মাথায় এলো যে অ্যান্সিলারি ইন্ডাস্ট্রি হলে একটা এলাকা, একটা জেলা কিভাবে বদলে যেতে পারে। এবং এই টিকিটটা যেটা নরেন্দ্র মোদী সেদিন বুঝতে পেরেছিলেন যে আমার কাছে টাটা আছে, এই একটা টাটা দেখিয়ে আমি 20টা টাটা আনতে পারবো, 41টা ইলন মাস্ককে নিয়ে আসতে পারবো। মানে এবার রাস্তাটা খুলে গেল। আমাদের এই জায়গাটা বুঝতে পারিনি, কি একটু যদি বুঝিয়ে বলেন। না, বুঝতে পারিনি নয়, দেখো একটা জিনিস একদম পরিষ্কার বলি যে মমতা ব্যানার্জি কিন্তু ওই সময় যে ধ্বংসাত্মক আন্দোলনটা করেছিল শিল্প তাড়ানোর জন্য, তার পিছনে কিন্তু একটা বড় কারণ ছিল যে অন্ধ রাজনৈতিক বিরোধিতা, প্রথম কথা। দ্বিতীয় কথা, তোমাকে খেয়াল রাখতে হবে মমতা ব্যানার্জির আন্দোলনে যে ফ্রিঞ্জ এলিমেন্টসগুলো ওই সময় যুক্ত ছিল শিল্প তাড়ানোর জন্য, এর আগে তোমার এই টিভি প্রোগ্রামে আমি বলেছিলাম, তাদেরকে কার্যত তিনি কাল্টিভেট করেছিলেন ক্ষমতায় ফেরার জন্য। এই যে কথায় কথায় বলেন না, আমার ইয়ে লাগবে কি, বখাটে ছেলে মেয়ে লাগবে। তৃতীয়, তুমি বলি যে শিল্পায়নের যে অ্যাসপিরেশনটা বামেরা তো নষ্ট করেছিল একটা সময়, কার্যত মমতা ব্যানার্জি যখন এই শিল্প তাড়াচ্ছেন, তার উগ্র আন্দোলনে ন্যানো চলে যাচ্ছে, তখন বুদ্ধদেব বাবুর সাথে মিটিংয়ে টাটার ন্যানো কারখানার টাটা কিন্তু একটা কথা বলেছিল, গুড এম ব্যাড এম। আমাকে মাথায় বন্দুক ধরলে পরে হয় আপনি বন্দুক ট্রিগার সরিয়ে নেবেন কিংবা গুলি করবেন। মমতা ব্যানার্জি কার্যত ব্যাড এমের ভূমিকায় নিয়ে কিন্তু গুলিটা করেছিল, এবং সেই গুলিটা এমন একটা জায়গায় করেছিলেন যে বাংলার রাজনীতিতে শুধু শিল্প যায়নি সিঙ্গুর থেকে, সিঙ্গুর কার্যত বাংলার শিল্পায়নের ক্ষেত্রে একটা অ্যাপেন্ডিক্স হয়ে দাঁড়িয়েছে। এই যে অ্যাপেন্ডিক্স, বাংলায় মমতা ব্যানার্জির লাস্ট 12 বছরে তুমি যদি দেখো, মানুষ এখানে কুইস্ট নষ্ট করে দিয়েছে। নিজে কুইস্ট যেটা আমরা কিছু করব, কিছু হয়ে ওঠা, কিছু করে দেখানোর এই কোয়েস্টটা তিনি নষ্ট করেছেন। যারা এই তালে তাল মিলাতে পারেনি তারা কার্যত বাংলা ছাড়া হয়েছে। কথাটা বললে আমি জানি না, আমি অনিন্দদাকে এখনো সুযোগ দিইনি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা অনিন্দদা বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয় এমএসএমই সেক্টর, ক্ষুদ্র মাঝারি শিল্পে আমরা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে এগিয়ে, আমরা সবচেয়ে বেশি স্টার্ট আপ, এই নিউ টাউনে যেখানে আমরা বসে আছি সেখানে সবচেয়ে বেশি স্টার্ট আপ হচ্ছে। এটা দেবাংশুরা দাবি করে, আইটি সেক্টর, মাফ করবেন বিজেপি তৃণমূলের আইটি সেল, তারা দাবি করে। এটা দাবি বাস্তব দুটো আলাদা। একটা জিনিস বোঝার চেষ্টা করো যে ইন্ডাস্ট্রিয়াল বেল্টে দুটো শিল্প, একটা ক্ষুদ্র শিল্প এবং একটা বৃহৎ শিল্প, এরা কিন্তু একে অপরের ইকুইলিব্রিয়াম। অর্থাৎ যেই সেক্টরে বড় শিল্প গড়ে ওঠে তার পাশাপাশি কিন্তু এই অ্যাক্সেলারি শিল্পগুলো ওঠে। ময়ূক, তুমি একটা কোম্পানির মালিক, গুজরাটে বসে আছো, ভারী শিল্প, তুমি নিশ্চয়ই বাংলার থেকে অ্যাক্সেসরিজ কিনবে না ছোট, কারণ তোমার ট্রান্সপোর্টের একটা বড় প্রবলেম থাকবে। তুমি আশেপাশে কিনবে এবং আশেপাশে অ্যাক্সেসরিজগুলো তুলে উঠবে, এটা সাধারণ ট্রেন্ড। দ্বিতীয় কথা, তোমাকে আমি পরিষ্কার বলি, শিল্পের জন্য যে ধরনের পরিকাঠামো থাকে তার মধ্যে দুটো পরিকাঠামো হচ্ছে, একটা ম্যানুফ্যাকচারিং এগো, একটা এমপ্লয়ার এগো।
এই যে এমপ্লয়ার ইগোর সাথে ম্যানুফ্যাকচারিং ইগোর যে একটা কোলাবোরেশন শিল্পের ভাষায়, সেটা কার্যত এই রাজ্যে নেই। অর্থাৎ কর্মসংস্কৃতি বলতে যে জিনিসটা সোজা বাংলায় বলে, সেটা এখানে মমতা ব্যানার্জি তুলে দিয়েছেন দায়িত্ব নিয়ে। তিনি যে শিল্প সম্মেলনে শিল্পায়নের দাবি করেন, এই শিল্পপতিরাও আড়ালে হেসে বলেন যিনি ডাকছেন তিনি তো শিল্পায়নের পথে সবচেয়ে বড় বাধা। কার্যত আমাদের রাজ্য কিন্তু এই মুহূর্তে নো অ্যাম্বিশন, নো ফার্স্টেশন, হেন্স নো ফার্স্টেশন, এই একটা মেকানিজমে ভুগছে। এখানে একদম পরিষ্কার কথা, হ্যাপি বিং আনহ্যাপি। আমরা হ্যাপি বিং আনহ্যাপি এটাকে মেনে নিয়েছি, কারণ আমাদের কিছু করার নেই। যারা ময়ূক রঞ্জন বাবু, যারা আমাদের সন্তান, আমাদের ছাত্র, যারা এটাকে মানতে পারেনি, তারা কার্যত ব্রেন ড্রেন করে অন্য রাজ্যে চলে যাচ্ছে। হাস্যকর ইলেকশন। আপনি ঝন্টুদা, আপনি হাস্যকর এই কথাগুলো বলছেন, আমি অন্য জিনিস হাস্যকর বলতে চাই না, কিন্তু আমি শুনেছি এই প্রতিক্রিয়াটা। আমাদের ফিরহাদ হাকিম, রাজ্যের মন্ত্রী, তিনি এক অদ্ভুত কথা বললেন আজকে। কি বললেন শুনুন, কারণ কি এটা তৃণমূল কংগ্রেসের একদম লব্জ হয়ে গেছে যে ন্যানোর কারখানা নাকি উঠে গেছে, ন্যানো আর বানানো হয় না। তো সুতরাং আমরা মানে যাই হয়েছে আমরা বেনিফিশিয়াল ছিলাম, আমরা ভালো হয়েছে যে এখানে কারখানাটা ওঠেনি। কি বলেছেন একবার শুনতে চাই। সিঙ্গুরে যে কারখানা হয়নি, টাটা ন্যানো, সেই ন্যানো চলেনি, ওইখানেও কারখানা বসে আছে। যারা জমি দিয়েছে তারা সর্ব হারিয়েছে, না জমিতে চাষ হচ্ছে না ন্যানো কারখানায় চাকরি হচ্ছে। টাটা টেসলা এখানেও আছে, ব্যারাকপুর আমাদের খড়গপুরেও আছে, কিন্তু টাটা ন্যানো ফেল করেছে কারণ সিঙ্গুরের অভিশাপ ছিল। সানন্দে নরেন্দ্র মোদী তখনকার চিফ মিনিস্টার এটাকে পাবলিসিটি করে নিয়ে গেছিল, কিন্তু সেই জমির যারা মালিক, যারা জমিদাতা ছিলেন বা জোর করে, ওখানে তো আর গণতন্ত্র নেই, ন্যাচারালি জমি করে যখন জোর করে নিয়েছিলেন, না তারা কারখানায় কাজ পেয়েছে, না তারা নিজের জমিতে চাষ পেয়েছে। অঙ্কর, আমি কি বলবো, টেসলা খড়গপুরে আছে, আমি জানি না টেসলা কোথায় খড়গপুরে আছে। ইলন মাস্ক বোধহয় নিশ্চয়ই রাতের অন্ধকারে খড়গপুরের ট্রেন থেকে নেমে আইআইটির কাছাকাছি কোথাও একটা টেসলা কারখানা করেছিলেন। এবং দ্বিতীয়ত, ন্যানো কারখানা, ওখানেও নাকি জমিহারা লোকেরা মাথায় হাত দিয়ে সর্বশান্ত হয়ে গেছে। মানে এটা যদি একজন আমাদের বাংলার রাজ্যের একজন সিনিয়র মিনিস্টারের যুক্তি হয় এবং এটা যদি ইমেজ হয়, এটা যদি ভিশন হয় ইন্ডাস্ট্রি নিয়ে, আমার এই শোটাই বন্ধ করে দেওয়া উচিত বোধহয়। কেবল সিনিয়র মিনিস্টার শুধু নন, তিনি যে চেয়ারে বর্তমানে বসে রয়েছেন সেই চেয়ারে এক সময় নেতাজি সুভাষচন্দ্র বসুও বসতেন। তিনি কলকাতা কর্পোরেশনের মেয়রও বটে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আমরা আমাদের আজকে বাঙালির হিসেবে দুর্ভাগ্যের বিষয় যে কারা আজকে কোন জায়গায় বসে রয়েছে। এই তৃণমূল আমলে এই যে যাদের আমরা স্যান্ডো গেঞ্জি পরে ঘুষ খেতে দেখেছি, আজকে তাদের থেকে শিল্পায়নের কথা শুনতে হচ্ছে। ন্যানো আসলে ভালো হতো না খারাপ হতো, এই নিয়ে আমাদেরকে আজকে জানতে হচ্ছে। ন্যানো কারখানা আমি যদি ওইটাকেও বাদ দিই, যে সেইটা নিয়ে আপনি যা করেছেন, যা আন্দোলন করেছেন, সেই আন্দোলনে আংশিক ভরসা করে বাংলার মানুষ আপনাকে ক্ষমতা এনেছিল। আজকের দিনে দাঁড়িয়ে 2011 সালের পর যখন তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসার পর আজকে 12.5 বছর অতিক্রান্ত। 12.5 বছরে আপনি বাংলাকে কোন শিল্প দিয়েছেন? আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শিল্পের শ্মশান আর দুর্নীতির দুর্গন্ধ গোটার বাংলা জুড়ে আপনাদের দায়। আপনারা তৃণমূল কংগ্রেসের জন্য আজকে কোন জায়গায় এই পশ্চিমবঙ্গটাকে আপনারা পৌঁছে দিয়েছেন? 12.5 বছরে এই ফিরহাদ হাকিমের সরকার, এই মমতা ব্যানার্জির সরকার একটা সূচ তৈরির কারখানা, একটা কলম তৈরির কারখানা, একটা সেফটি পিন তৈরির কারখানা এই বাংলাকে উপহার দিতে পারেনি। তার কারণ হচ্ছে এই সরকারের মানসিকতা। এই সরকার মানসিকভাবে শিল্প বিরোধী। এই সরকার একটি শিল্প তাড়ুয়া সরকার। যদি গিনিস বুকের নাম ওঠাতে হয়, সারা বিশ্বের মধ্যে এই শিল্প তাড়ুয়া তকমার সবচেয়ে উপযুক্ত হচ্ছে এই পশ্চিমবঙ্গ। কিন্তু আমি ঠিক এই জায়গাতে তোমাকে জিজ্ঞেস করছি যে এইগুলো তো হয়েছে, এইগুলো হয়, আমরা নৈরাশ্যবাদী হতে পারি না, কারণ কি বহু ছেলেমেয়ে আমাকে এই মুহূর্তে জবাব চাই বাংলা দেখতে দেখতে বাইরে থেকেও, যারা নয়ডা, পুনে, বিভিন্ন শহরে রয়েছেন। আমি চাইবো যদি পিসিআর টেলিফোন লাইন ওপেন করে দেন এবং কোনো ছেলে মেয়ে যদি আমার সাথে যোগাযোগ করতে চান ডিরেক্টলি, আমরা ফোন লাইন ওপেন করব। হবে কি করে? এই কোন সাবান দিয়ে ধুলে এই যে শিল্প বিরোধী তকমা সেটা আমাদের গা থেকে বেরোবে? সলিউশন কি? আমি দুটো অ্যাঙ্গেলে বলতে চাই কথাটা। প্রথম কথা হচ্ছে, একটা শিল্প আসার জন্য কি প্রয়োজন? 3টে অবস্থা প্রয়োজন। এক, আপনাকে আইন শৃঙ্খলা অবস্থার উন্নতি করতে হবে। আপনি বলুন, ব্যারাকপুর শিল্প
শিল্পাঞ্চলে আজকে একটি মানুষ মারা যাচ্ছে, তৃণমূলের বিধায়ক বলছে তৃণমূলের সাংসদ দায়ী। শাসক দলের সাংসদ বিধায়কের দ্বন্দ্বে একের পর এক মানুষ মারা যাচ্ছে, এমন একটা জায়গা যেখানে শিল্পের একটা সময় জোয়ার এসেছিল, সমগ্র দেশ থেকে মানুষ ব্যারাকপুর শিল্পাঞ্চলে কাজ করতে আসতো। আজকে শুধু এই বছরে 2023-এর ডিসেম্বরের আমরা একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এই বছর ব্যারাকপুর শিল্পাঞ্চলে 6টা কারখানা বন্ধ হয়েছে, গতকালকার একটা কারখানা বন্ধ হয়েছে। দ্বিতীয় কথা পরিকাঠামো, এই যে রাজ্য বাজেটে যদি আপনি সমস্ত দেশের সমস্ত রাজ্য সরকারের তুলনা করেন, পরিকাঠামো খাতে সব থেকে কম বরাদ্দ একমাত্র পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের। যদি আপনি পরিকাঠামো না তৈরি করেন, ইনফ্রাস্ট্রাকচার না তৈরি করেন, রোড কনস্ট্রাকশনে মন না দেন, তাহলে কোন শিল্প আপনার কাছে তৈরি হবে? আমি একটু কমপ্লিট করে নিই। হ্যাঁ, তৃতীয় বিষয়, সব থেকে বড় বিষয় হচ্ছে হলো জমি জট। আপনি বলেছিলেন আমি ল্যান্ড ব্যাংক তৈরি করব, সেই ল্যান্ড ব্যাংকের নীতি আজ অব্দি নির্ধারিত হলো না। আপনি বাদ দিন, নতুন কোন শিল্প বাদ দিন, 60টা রেল প্রজেক্ট যা স্যাংশন হয়ে রয়েছে কেন্দ্র সরকারের থেকে, সেই রেল প্রজেক্ট আটকে রয়েছে এই ভ্রান্ত জমি নীতির জন্য। আসলে তৃণমূল কংগ্রেসের পরিষ্কার কথা, তৃণমূল কংগ্রেস মনে করে না যে শিল্প রাজ্যের উন্নয়ন ঘটাতে পারে। শিল্প না করেও তো অনিন্দ্য দ্বারা বিপুল ভোটে জিতে আসছেন। অনিন্দ্য দা, কোথাও কি মনে হয় যে সর্বনাশ করে দিয়েছেন বাংলার? না এটাই বেশ ভালো আছি, সবাই ভালো আছি, আমরা 500 টাকা পাচ্ছি, আপনারা ভোট পাচ্ছেন, কেউ সাইকেল পাচ্ছে, সুন্দর সুন্দর কাশফুলের বালিশ, ল্যাংচা হাব, এইসব নিয়ে আমরা ভালো আছি। কিসের টেসলা? টেসলা তো খড়গপুরেও আছে, কিসের ন্যানো? প্রথমত ঝন্টুবাবুর কথাও শুনলাম, অঙ্কন ভাইয়ের কথাও শুনলাম। আমি কতগুলো কথা আপনাকে বলি। আপনারা সিঙ্গুরে জমি তাড়িয়ে দিয়েছে যে কথাগুলো বলছেন, আচ্ছা সুপ্রিম কোর্টকে আপনারা বিশ্বাস করেন নাকি করেন না, নাকি নরেন্দ্র মোদীকে শুধু বিশ্বাস করেন? অনিন্দ্যদা, আমি বলছি আপনি আজকে দায় নিয়ে যাবেন না। অনিন্দ্যদা, খারাপ কেন বলুন তো? আপনি খুব ভালো সিনেমা দেখতে পছন্দ করেন এবং আমি জানি সেটা, কিন্তু আপনি শুধু দেখুন, আপনি বাড়িতে গিয়ে যখন এই রিপিট টেলিকাস্টও দেখবেন জবাব চায় বাংলাতে, আপনি যখন কথা বলছেন বা আমি যখন কথা বলছি, আমি একটা ছবি দেখাচ্ছি, দেখুন এই জায়গাটাতে ভেড়া, ছাগল, গরু এগুলো চড়ে বেড়াচ্ছে। এটা কি জানেন তো? এটা হচ্ছে টাটা ফ্যাক্টরির জমিটা। এবং তারপরেই আমি পিসিআরকে বলবো, সানন্দের যে ফ্যাক্টরিটা, যেখানে কিচ্ছু ছিল না, বিশ্বাস করুন, আপনারা তো গুজরাট নিয়ে এত কথা বলেন, গুজরাটের ব্যাকলগে গিয়ে হিস্ট্রিটা দেখুন, কিচ্ছু ছিল না। টাটার ফ্যাক্টরিটা হওয়ার পরে এই 10-14 বছর পরে কি অবস্থা সানন্দের আর কি অবস্থা সিঙ্গুরের? কোথাও গিয়ে গ্লানিবোধ হয়, রাতে ঘুম উড়ে যায় আপনাদের? এবার বলবো যে আগামী 15 বছরে হয়তো আপনারা এই হেভি ইন্ডাস্ট্রি আনতে পারবেন না। এবার বলবো, আরে বলুন, আপনাদেরই তো বলার কথা। আপনারা মঙ্গল গ্রহে চলে যান, ইউপি বিহারে চলে যান। আপনি ঠিক বলেছেন। আমি যেমন সিনেমা দেখতে সত্যি ভালোবাসি, আপনি নাটকও করা ভালোবাসেন। যাই হোক, যে পদ্ধতিতে জমি দখল হয়েছিল সেই পদ্ধতিটা ভুল ছিল, আমার কথা নয়, সুপ্রিম কোর্টের কথা। সুপ্রিম কোর্ট বলেছিলেন যে পদ্ধতিতে জমি নেওয়া হয়েছে সেটা ভুল। তাহলে যে ভুল, যে অন্যায় করে জমি নেওয়া হয়েছে, সেটা তাহলে সেখানে যে কারখানা হতো সেটা বেআইনি কারখানা হতো। মমতা বন্দ্যোপাধ্যায় একবারও বলেননি যে এখান থেকে চলে যেতেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যেটুকু প্রয়োজন আপনার কারখানা করতে সেইটুকু জমি নিন, বাকি জমিটা আপনার যারা অনিচ্ছুক কৃষক যারা দিতে চায় না তাদেরকে ছেড়ে দিন। এই ইতিহাস আমরা পড়ে নিয়েছি, এরপর এই ইতিহাস পাঠ্য বইতেও পড়ানো হচ্ছে। আপনি আমাকে এই ছবিটা নিয়ে ব্যাখ্যা করুন। একদিকের ছবি আমি দেখাচ্ছি, যেখানে সানন্দে দেখুন একদিকে সানন্দে টাটা মোটরসের কোম্পানির এক একটা করে ছবি দেখাচ্ছি, আর অন্যদিকে ছাগল চড়ছে টাটার কোম্পানি, যেখানে হওয়ার, টাটার ফ্যাক্টরি যেখানে হওয়ার কথা ছিল। কি চেঞ্জ করেছে? আপনাকে একটাই প্রশ্ন করব, আপনি যদি এই ছবিটা দেখাচ্ছেন অনিন্দ্য দা, আমরা কি ডিজার্ভ করি এগুলো? না, আমি একটাই বলছি, বাঙালি জাতি হিসেবে, না তুমি বলবে, আমি বলতে যাব হয় এই যে বাঙালি জাতি হিসেবে এই দৃশ্যটা কি আমাদের প্রাপ্য ছিল না? আমাদের কি অভাব ছিল? বাংলায় মেধা নেই, বাংলার যুবকদের কর্মক্ষমতা নেই, আমাদের মধ্যে এই প্রতিভা নেই। আমরা এখানে একটা এরকম করে এই যে আমরা দৃশ্যটা দেখতে পাচ্ছি, এটা কেন বাংলায় হবে? এই দৃশ্য আমরা দেখেছিলাম, এই দৃশ্য অনিন্দ্যদা আপনার নিশ্চয়ই মনে আছে, এই দৃশ্য আমরা দেখেছিলাম ট্রায়াল এপিসোডে, যখন টাটা এক এক করে ট্রেনিং দিচ্ছিল সিঙ্গুরের ছেলেমেয়েগুলোকে, তখন আমরা এই দৃশ্য দেখেছিলাম। তারপর আপনাদের কল্যাণে ঘাট ধাক্কা দিয়ে আপনারা বুঝতে পারছেন আপনারা কি অপরাধটা করেছিলেন? বলবো এবার
যেতে হবে। হয়েছে তো বলা নাকি না, এই এখনো দৃশ্য বলা? দেখতে আমাদের গুজরাটে আপনি বলুন, যেতে হবে। না না অঙ্কন বলুন, আমি চুপ করে আছি। 21 আর দুদিন পর বাহ। 24 সাল হয়ে যাবে। বলুন। এই আর? দৃশ্যটা বাংলায় কবে দেখবে? হয়েছে? দেখবো কবে? আপনি আচ্ছা, দেখান। আপনার শেষ হলে বলবেন, আমি অনিন্দদা নিশ্চয়ই বলুন, বলবো। অনিন্দদা বলুন। তার মানে সুপ্রিম কোর্ট ভুল কথা বলেছে, মেনে আরে নিতে বাবা, হবে। আপনি বাদ দিন ও, সিঙ্গুর সুপ্রিম কোর্ট বাদ দিয়ে দেবো? বাদ দিন। সুপ্রিম কোর্ট বাদ আপনি দিয়ে বাদ দেবো? দিন, আপনি বলুন এটা 11 দ্বিতীয় থেকে কথা আসছে। 23 ও বাবা রে। আপনি কি করলেন? শুনবেন? হ্যাঁ। শুনবেন? শুনছি তো। তাহলে চুপ করে শুনুন, ডেটা চুপ করে নেবেন। ডেটা এই দৃশ্য দেখার পর এমনি চুপ। ভাই অঙ্কন ডেটা দিয়ে বলি, হ্যাঁ হ্যাঁ। ডেটাটা মানুন। ওরে বাবা। 6টি এখানে বেঙ্গল গ্লোবাল ইসলামিক তৈরি হয়েছে, করা হয়েছে। হ্যাঁ। এ নিয়ে 7টা হলো। এই লাস্ট 6টাতে 15 লক্ষ কোটি ইনভেস্টমেন্ট হয়েছে, তার মধ্যে কে এটা ইনভেস্টমেন্ট হয়েছে না মৌ স্বাক্ষর হয়েছে, মানে বোঝেন? হয় আমাকে বলতে দেবেন না না, মৌ আপনি স্বাক্ষরের মানে বোঝেন? তার মধ্যে 10 লক্ষ কোটি অলরেডি ইনভেস্টেড হয়ে 10 লক্ষ গেছে। কোটি, এটা কোথায় বলবেন? আপনাদের শ্বেতপত্র কোথায়? এখন অবধি প্রকাশ করতে পারেননি। এখন অবধি আপনার সরকার প্রকাশ করতে পারেনি। শ্বেতপত্র প্রকাশ করে এটা আপনাকে দেখাবে, আপনি বলো, দেখাবেন। তার আগে আপনি দেখিয়ে হয়েছে, দিচ্ছেন। আপনার বলা শেষ। এটা কোন শ্বেতপত্র? আচ্ছা, এটা কি এই চিরকুট? সৌজন্যতা আমি বিশ্বাস করি যে না, না, এটা আমি চিরকুট বিশ্বাস না, করি এটা- না, না, যে আমার বিজেপি আমি খুব সৌজন্যতা অসৌজন্য রাখবে না। আমি দৃশ্য আপনার দেখার সময় কিন্তু পর আমি যখন একটা আমি কথা বলি, গুজরাটে এই দেখছি সৌজন্যতা যে রেখেছি। এইভাবে আমি ওখানকার তখন আমাকে কর্ম- আমি একটু বলার দুজনকেই সুযোগটা একটু ওইখানে থামাচ্ছি। কারখানা রয়েছে। এবছর অনিন্দদা অঙ্কন আমি দুজনকেই একটু থামাচ্ছি। তার কারণ হচ্ছে, মানে আমি জানি এই ঝগড়াটা চলবে, এই ঝগড়াটার জন্যই আমরা বসে আছি। আমরা এখানে আমরা বাংলার আমাদের খারাপ জায়গাটা কি জানেন? আপনি বলুন একটা কারখানার নাম বলুন। রিলায়েন্সে মুকেশ আম্বানি, আমরা এটা নিয়ে তর্ক করে যাবো অনিন্দদা, আমরা এটা নিয়ে ঝগড়া করে যাবো, আর গুজরাটে একের পর এক শিল্প চলে যাবে। ওনার কথাও বলবেন না। গুজরাটে একের পর এক শিল্প চলে যাবে, আর আমরা কেন শিল্প হলো না তাই নিয়ে ঝগড়া করে যাবো, তাই নিয়ে একের পর এক হাড়ির হাল জেনে যাবো। আমি ডেটা দিয়ে বলছি, আপনি জানি ডেটাতে আপনার কষ্ট হয়, আমি জানি রিপাবলিকের ডেটাতে কষ্ট আছে, সত্যতাতে কষ্ট আছে, ঠিক যেমন অঙ্কনে কষ্ট তেমনি ময়ূর করে কষ্ট। আমি জানি ময়ূর আটকাবে না। আমি দুজনকে থামাচ্ছি। আমি দেবাশিস দা, ঝন্টুদা আপনার কাছে আসবো, অরিত্র আপনার কাছে আসবো। দেবাশিস দা, আপনার কাছে আসার আগে আমি ঠিক দুজন মন্ত্রী, আমি পিসিআর কে বলবো, গুজরাটের মন্ত্রী এবং বাংলার মন্ত্রী, দুজনের জাস্ট অ্যাপ্রোচটা দেখুন দেবাশিস দা, এবং বাংলার মানুষ দেখুক। গুজরাটের মন্ত্রী ঋষিকেশ পাটেল, প্রথমে তার প্রতিক্রিয়া যে এলন মাস্ক আসছে, টেসলা আসছে, গর্বের সাথে তার যে প্রেস কনফারেন্স, তার এই অংশটুকু একবার দেখানো হোক। आशावादी हम हैं, गुजरात सरकार है, और एलन मस्क जी जो टेस्ला के निर्माता है, फाउंडर है, उनकी भी नजर यहाँ पर टिकी हुई है। लेट अस होप तो वो गुजरात में आए, और गुजरात में टाटा है, फोर्ड है, सुजुकी है, गुजरात में टाटा है, फोर्ड है, सुजुकी है, गुजरात में टाटा है, फोर्ड है, सुजुकी है। उस तर्ज पे आगामी समय में गुजरात के विकास के लिए ये बहुत बड़ा अगर आते हैं तो उसका वेलकम करते हैं, और सरकार बिल्कुल असिस्टिंग है। ऐसे भी गुजरात की प्रजा उद्योगों के लिए असिस्टिंग ही है, मदद करता ही है। मतलब कि गुजरात का पूरा एनवायरनमेंट सरकार से लेकर प्रजा तक का पूरा सपोर्टिव है। तो मतलब यहाँ गुजरात में देखते हैं, आ जाते हैं। দেবাশিস দা, ঋষিকেশ পাটেল গুজরাটের মন্ত্রী, এবার বাংলার মন্ত্রী, সিনিয়র মন্ত্রী দুজনই, বাংলার মন্ত্রীর ইন্ডাস্ট্রি নিয়ে অ্যাপ্রোচ, টাটা নিয়ে অ্যাপ্রোচটা শুনুন। সিঙ্গুরে যে কারখানা হয়নি, টাটা ন্যানো, সেই ন্যানো চলেনি, ওইখানেও কারখানা বসে আছে। যারা জমি দিয়েছে তারা সর্ব হারিয়েছে, না জমিতে চাষ হচ্ছে, না ন্যানো কারখানায় চাকরি হচ্ছে। টাটা টেস্লা এখানেও আছে, ব্যারাকপুর আমাদের খড়গপুরেও আছে, কিন্তু টাটা ন্যানো ফেল করেছে কারণ সিঙ্গুরের অভিশাপ ছিল। সানন্দে নরেন্দ্র মোদী তখনকার চিফ মিনিস্টার এটাকে পাবলিসিটি করে নিয়ে গেছিল, কিন্তু সেই জমির যারা মালিক, যারা জমিদাতা ছিলেন, বা জোর করে, ওখানে তো আর গণতন্ত্র নেই, ন্যাচারালি জমি করে যখন জোর করে নিয়েছিল, না তারা কারখানায় কাজ পেয়েছে, না তারা নিজের জমিতে চাষ পেয়েছে। দেবাশিস দা, আমি দুজন মন্ত্রীর অ্যাপ্রোচ দেখালাম। একজন গুজরাটের মন্ত্রী, তিনি এখনো মানে ক্রোনোলজিটা ওনারা বোঝেন। সানন্দে প্রথম যে টাটা দিয়ে শুরু হয়েছিল, এখনো তারা প্রথম নামটা টাটারই বলেন এবং তারা কৃতজ্ঞ টাটার প্রতি। এবং আরেকজন মন্ত্রী, বাংলার মন্ত্রী, কোনো রিপেন্টেন্স নেই যে টাটা চলে গেল, রতন টাটা এখান থেকে বেরিয়ে গেলেন, নিজে বলেছিলেন মাথায় ট্রিগার চেপে দেওয়া হয়েছে, তিনি বলছেন যে অভিশাপ সানন্দের, সিঙ্গুরের। মানে এই অ্যাপ্রোচে বাংলায় আগামী 100 বছরে ইন্ডাস্ট্রি আসবে।
দেখুন, একটা বাংলায় কথা আছে, আমি বলতে চাইছিলাম না কি, এটা বলে যেন অবোধের গোবোধে আনন্দ, আমি সেটা আসছি না। আমি বলছি যে এই যে বিগত প্রায় 7-8 দিন ধরে আপনারা যে কী সব লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ সেটা বা শোনাচ্ছেন, আমি খুব উদ্বুদ্ধ। আমি আমার আজকে মনে হচ্ছে এটা বলা উচিত, ওই কি বলে না, গতস্য শোচনা নাস্তি বলে একটা কথা আছে, মানে হয়ে গেছে, এটা তো আর কিছু নতুন করে করার নেই। কিন্তু বারবার যেটা মনে পড়ছে, আমার চোখের সামনে ভাসছে সেই হিন্দি সিনেমার একেবারে চালচিত্র যেমন হয় না, সেই গোপাল কৃষ্ণ গান্ধী, মমতা ব্যানার্জি, রাজনাথ সিং, শুভেন্দু অধিকারী, সে প্রচণ্ড দৌড়াদৌড়ি, রাস্তা কেটে ফেলা, মানে আপনার মনে আছে কিনা জানি না, সে আমার এখনো মনে আছে যে আজ রেশন কেলেঙ্কারির নায়ক, তারপরে মদন মিত্র সেই নুন ফেলে ও লাভলি করে চিৎকার করে উঠছে। আর আপনারা শুনতে পেয়েছিলেন কিনা জানি না, মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারীর গলায় সেই সবার জন্য গান, সিঙ্গুরের মানুষের জন্য গান, হৃদ মাজারে রাখবো তোমায়, ছেড়ে যাব না। ব্যাস, কোথায় সব হয়ে গেল, বামপন্থীদের পতন ঘটলো, টাটার ন্যানো চলে গেল, তারপর কি হলো? তারপর হলো সিঙ্গুরের সর্ষে ফুল, মানে সবাই সর্ষে ফর্ষে ফেললেন। এরপরে মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারীর খুব দুজনের মধ্যে একটুখানি মনোমালিন্য হলো। বিজেপি বলল আগালে লাগ যা, শুভেন্দু অধিকারী হঠাৎ সনাতন ধর্মী রাষ্ট্রবাদী হয়ে গেলে এখন নতুন শিল্প দিকে যাচ্ছেন। কিন্তু ময়ূক, মনে রাখতে হবে, আজকে আমরা বারবার যে কথাটা বলার চেষ্টা করছি যে পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনা, এই শিল্প নষ্ট হয়ে গেছে, একদম নষ্ট করেছে। কিন্তু সেই নষ্ট করার পিছনে কারা? সেই নষ্ট করার পিছনে শুধু একা তৃণমূল নয়, তৃণমূল ছিল, বিজেপি ছিল, কংগ্রেস ছিল, সবাই একযোগে সেই সময় নষ্ট করেছিল। রাজনাথ সিং কার দলে ছিল? আমি কিসের জন্য? এক মিনিট আমি শেষ করতে দিন, তারপরে বলবেন। আজকে মুখ ঢাকলে হবে না, সেই সময় কিসের মুখ ঢাকছি আমরা? বলুন আপনি, রাজনাথ সিং এর আপনার অবদানটা কোথায় মনে হচ্ছে? রাজনাথ সিং ছিলেন কি ছিলেন না? কিসের ছিলেন? আচ্ছা ঠিক আছে, না কিসে? আপনি বলুন, বিজেপি ছিলেন না? আপনি বলুন না, আমাকে বলতে দিন, আমাকে বলতে দিন, বলতে দিন। আমি বলছি সিপিএম অত্যন্ত বাজে একটি দল। 34 বছরে কেউ সব বলছিল 56,000 কলকারখানা বন্ধ করেছে। আমি ময়ূক 2019 সালে কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকারের একটা লোকসভার বক্তব্য তুলছি, 6,80,000 রেজিস্টার্ড কারখানা ভারতবর্ষে বন্ধ। মহারাষ্ট্রে 1,42,000, তথ্য নিন। দিল্লিতে 1,25,000, গুজরাটে 30,000। কেন আজকে এই যে স্পেশাল ইকোনমিক জোনের 59,000 একরের মতো জমি পড়ে আছে, স্পেশাল ইকোনমিক জোন আপনারা বামপন্থীরা কত তৈরি করেছে? কথা বলতে দিন, কথা বলতে দিন। আপনি রাজনাথ সিং, আপনারা এটা 15,000, দেখুন জোটসঙ্গীত ধর্ম, এত বড় বড় কথা বলছি। হ্যাঁ, বড় বড় কথা বলবো। বামপন্থীরা বন্ধ করেনি। আজকে দিল্লিতে বামপন্থীরা কোথায়? মহারাষ্ট্রে বামপন্থী কোথায়? গুজরাটে বামপন্থীরা কোথায়? গুজরাটে 30,000 কারখানা বন্ধ কেন? গুজরাটে আসছে, কেরলে আসছে না। দিল্লিতে 1,00,000 বন্ধ কেন? আসছে কেন? মহারাষ্ট্রে 1,42,000, কেরলে আসছে না। কথা বলতে দিন, আপনি কথা বলবেন, তাহলে কিন্তু আপনাকে আমি কথা বলতে দিন। আমি টাইমার বেঁধে দিচ্ছি, টাইমার বেঁধে দিচ্ছি। দেবাশিস অঙ্কনের পরে পাল্টা দেবে, প্রথমে দেবাশিস ঘোষ। আমি বলছি, এটা আমার বক্তব্য নয়, মানে পিউ রিসার্চ ফাউন্ডেশন, আমেরিকান যে ফাউন্ডেশন কমিটি আছে, তারা বলেছে আমাদের দেশে আজকে আমাদের গরিব এবং নিম্নবিত্ত এদের সংখ্যাটা হচ্ছে 129 কোটি, মধ্যবিত্ত হচ্ছে 8 কোটি 20 লক্ষ, আর উচ্চবিত্ত হচ্ছে 20 লক্ষ। মানে এই 8 কোটি 40 লাখ লোক একটা ভোগ্যপণ্য কিনতে পারে। মানে বুঝতে হবে ময়ূক, এই ক্রয় ক্ষমতা আমাদের দেশে নেই। ক্রয় ক্ষমতা বাড়াতে গেলে কেন্দ্রীয় সরকারকেও সে ব্যবস্থা করতে হবে, সরকারি চাকরি বা অন্য ব্যবস্থা করতে হবে, রাজ্য সরকারকেও ব্যবস্থা করতে হবে। ক্রয় ক্ষমতা না বাড়লে কোনো শিল্পপতি এখানে আজকে শিল্প করবে না। শিল্প সংকটের মূল কারণটা বুঝতে হবে। আজকে কিন্তু প্রচুর শিল্প বন্ধ ছিল, হ্যাঁ কি না? অঙ্কন শিল্পপতিদের হাতে যে জমিগুলো আছে সেগুলোতে কি হচ্ছে? আজকে এত তৃণমূলের সাথে জোট করেছে, এখানে তৃণমূল, অঙ্কন, এখানে তৃণমূল, বিজেপি, সিপিএম এর কথা নয়, এটা মানুষের স্বার্থ। শিল্প না হলে দেশ বাঁচবে না। আজকের দিনে আপনি কি মনে করেন, যদি গুজরাটে টাটা যেতে পারে, কেন সেখানে বুদ্ধদেব ভট্টাচার্য আজকে গুজরাটে ছিল না? গুজরাটে 30,000 কারখানা বন্ধ কেন? সিপিএম নেই তো, আন্দোলন নেই তো। আরে আমি বলছি না, তথ্য বলছে শঙ্কন, আমেরিকা তথ্য নয়, তোমার কেন্দ্রীয় সরকারের তথ্য। আরে এর জন্য আন্দোলন দায়ী নয়, এর জন্য আন্দোলন দায়ী নয়।
টেসলা দেশের গুজরাটে আসছে কেন, কেরলে যাচ্ছে না? শিল্পপতিরা ইনভেস্ট কেন করছে না কেন? স্যামসাং ইউপিতে আসছে? কেন একটা নয়ডা বিজেপি শাসিত ইউপিতে তৈরি হচ্ছে? কেন নয়ডায় স্যামসাং থেকে শুরু করে যাবতীয় কারখানা আসছে, রাজনীতির কিন্তু স্বার্থে কেরলে আসছে না? একদম। কেরলে নিয়ে গেছে গুজরাট থেকে নরেন্দ্র মোদী টাকা লুট করে নিয়ে গেছে। এই গুজরাট থেকে আদানিকে পাইয়ে দেওয়া হয়েছে। ওকে, আমি একবার প্রত্যেককে থামাচ্ছি, কারণ এই মুহূর্তে আমার কাছে দর্শক যারা রয়েছেন, একদম আমি অরিন্দদা আপনার কাছে আসছি। এই মুহূর্তে দর্শক যারা রয়েছেন তারা অনেকে টেলিফোন লাইন ওপেন করে দিয়েছি, তারা ফোন করছেন। এই মুহূর্তে দেবাশিস দে রয়েছেন তমলুক পূর্ব মেদিনীপুর থেকে। দেবাশিস বাবু, আপনার বক্তব্য বলুন প্লিজ। হ্যালো, বলুন। হ্যালো হ্যালো হ্যাঁ দেবাশিস দা, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ মহিদা, যথেষ্ট ধন্যবাদ আপনাকে। আমি আমার মতামত জানাচ্ছি। এই বাংলায় পশ্চিমবঙ্গতে কোনো শিল্প তো হওয়া তো দূরের কথা, হানাহানির শিল্প, মারামারির শিল্পটাই বেশি। আমরা যে বসে থাকি যে একটা কাজের আশায়, কি পাবো বলুন? শুধু হানাহানি মারামারি ছাড়া তো কিছুই নেই। বেশ এই জিনিসটা আগে বন্ধ হোক, একদম। ধন্যবাদ আপনাকে বর্ধমান থেকে। আর সমর দত্ত পরবর্তী কলার এই মুহূর্তে লাইনে রয়েছেন। সংক্ষেপে সমর বাবু। হ্যাঁ, আমি বর্ধমান থেকে বলছি। আমি একজন স্টুডেন্ট, ঠিক আছে? এবার এই যে টেসলা আছে, টেসলাতে একজন, হ্যালো শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, হ্যাঁ বলছি যে এই যে টেসলা আসছে এই গুজরাটে, খুবই আনন্দিত, কারণ টেসলা হলো একজন খুব নম্বর 1 কোম্পানি। এবার আমি একজন স্টুডেন্ট হয়ে বলছি যে এই ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট জব তো নেই, তাছাড়া প্রাইভেট জবও নেই, কিছুই নেই ওয়েস্ট বেঙ্গলে। আমি এই জন্যই ফোনটা করলাম, যেন আমাদের মানে আপনাদের সব কিছু খবর তো হয়, সব রকম খবর আসে, এবং খুবই উপকৃত হয়েছি যে এই টেসলা আসছে। মানে আগামী প্রজন্মে কিছু চাকরির সম্ভাবনা থাকবে যদি এই টেসলা আসে। সমর, আপনার কাছে সুযোগ থাকলে বা প্রয়োজন হলে আপনি কি গুজরাটে এই কোম্পানিতে কাজ করতে চলে যাবেন বাংলা ছেড়ে? অবশ্যই, কারণ আমরা তো কিছু করে খেতে চাই, আমাদের কিছু করে খেতে চাই। আপনি আপনার বর্ধমান স্টেশন লাগোয়া এলাকা ছেড়ে, আপনার বাড়ি ঘরদোর বন্ধু বান্ধব ছেড়ে আপনি গুজরাটে চলে যাবেন? কারণ দেখুন, কিছু করার নেই, কারণ এই এখন যে পরিস্থিতি, এটা কিছুই করার নেই। কারণ আমরা মাস্টার্স পাস করেও আমরা বসে আছি, কিন্তু কিছু করে তো খেতে হবে। কারণ এই যে সামনেই হলো এই যে টিচার নিয়ে, টিচার তো কোনো রিকমেন্ড হয়ই না, 1000 দিন ভাবে সে রাস্তার মধ্যে বসে আছে। এমনকি একটা মেয়ে ন্যাড়াও হয়েছে চুল কেটে, সেটা খবরে দেখানো হয়েছে। তবু সরকারের কোনো ভূক্ষেপ নাই এই ওয়েস্ট বেঙ্গল সরকারের। এই জন্য বাধ্য হয়ে মানুষ ওয়েস্ট বেঙ্গলে অনেক ছেলে মেয়ে বুলেটে যাবে। অনেক ধন্যবাদ সমর। কোনোদিন সুযোগ থাকলে দেখা হবে, এবং বাংলাতেই দেখা হবে। বাংলাকে পরিবর্তন করতে হবে। আমি একবার অনিন্দদা, রাজনীতি ভুলে যান। আমি আপনার শত্রু নই, আপনি আমার শত্রু নন। এই সমরদের কথা ভেবে আপনার কাছে কি কোনো অপশন, কোনো সলিউশন আছে? 30 সেকেন্ডে যদি বলেন। 30 সেকেন্ডেই আমি বলছি, তার মধ্যে অঙ্কন আবার কথা বলছি। সহজে ছেলেটা বলে দিল বর্ধমানের। আমি তো আপনাকে ডেটা দিয়ে বলছি, পশ্চিমবঙ্গে শিল্প, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে সব জায়গায় আমাদের বাংলার ছেলেমেয়েরা এত সহজে বেরিয়ে যাচ্ছে টানেলের মধ্যে। মানে আপনি বলতে বাংলাতে কি অন্য স্টেট থেকে লোকেরা আসে কাজ করছে না? করছে কি করছে না জানতাম, এটা বলবেন। আচ্ছা শুনেন, এখানেও যেমন বলছে ক্ষুদ্র ঝগড়াঝাটি করতে, মারপিট করছে। আজকে বিজেপি এখানে সারাদিন সকাল থেকে মারামারি কাটাকাটি করে। আমি দুজনকে থামাচ্ছি, আমি দুজনকে থামাচ্ছি। দেবাশিস দা হাত তুলছেন, আমি দেবাশিস দার কাছে আসবো। দেবাশিস দা আপনার কাছে আমি আসবো, কিন্তু আমি অরিত্র অনেকক্ষণ বসে রয়েছে, অরিত্রর কাছে আসতে চাই। অরিত্র, আমার খারাপ লাগাটা ঠিক এই জায়গাতে, কত সহজে বর্ধমান, মেদিনীপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, মুর্শিদাবাদ, যে কোনো জায়গার যে কোনো ছেলে মেয়ে, একটা সময় আমাদের বলা হতো যে আমরা যদি বাইরে যাই রাজ্য থেকে, তাহলে শঙ্কর হওয়ার জন্য চাঁদের পাহাড়ে যাব, আদারওয়াইজ আমাদের এখানে কি অপশন কম আছে? আজকে ছেলেমেয়েগুলো টেসলার ফ্যাক্টরি থেকে শুরু করে মধ্যপ্রাচ্যে কোনো একটা কনস্ট্রাকশন সাইট, যে কোনো জায়গাতে চলে যাচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়, এখানে আমি একবার শোনানোর চেষ্টা করবো, মমতা বন্দ্যোপাধ্যায় কাশফুলের বালিশ, চপের শিল্প ইত্যাদি নিয়ে কথা বলছেন। অ্যাপ্রোচটা ফিরহাদ হাকিমের তুমি দেখলে?
এরপরে শিল্প আসবে বাংলায় এই সরকার থাকলে? দেখো 4-5টা দিক খুব ঠান্ডা মাথায় বলি। বলো। প্রথমত হচ্ছে সিপিএমের অদূরদর্শী মিসম্যানেজড পলিসি ফ্রেমওয়ার্কের বাই প্রোডাক্ট হচ্ছে তৃণমূল কংগ্রেস। এবং যে কোনো জায়গাতে ইন্ডাস্ট্রি করতে গেলে ইন্ডাস্ট্রিয়াল মাইন্ডসেট থাকতে হবে। এবং অনিন্দবাবু অনেক ডেটা দিচ্ছিলেন, সেই ডেটাগুলো হয়তো কিছু ক্ষেত্রে ঠিক, কিন্তু তার ভেতরের অঙ্কটা উনি হয়তো জানেন না, সেটা আমি বলে দিচ্ছি। ক্রমাগত গভর্নমেন্ট কিন্তু ইনফর্মাল ইকোনমিটা বুস্ট করবার চেষ্টা করছে। তার কারণ যত ইনফর্মাল ইকোনমি বুস্ট হবে তত করাপশান বাড়বে, যত খুচরো বিনিয়োগ হবে তত করাপশান বাড়বে। বড় স্কেলের ইনভেস্টমেন্টকে ক্রমাগত আটকানোর চেষ্টা করে বাংলায় এখন খুচরো কারবারিদেরকে নিয়ে এই যে কাশফুল বেচো, এই গাছের পাতা তুলে বিক্রি করো, এইগুলো হচ্ছে ইনফর্মাল সেক্টর। ইনফর্মাল সেক্টরকে বুস্ট করার কারণই হচ্ছে করাপশানটাকে সেন্ট্রালাইজড করে নিয়ে এসে একটা স্ট্রাকচার্ড করাপশান ফ্রেমওয়ার্ক তৈরি করা। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় কথাটা হচ্ছে যে হ্যাঁ, সেক্টর 5-এ অনেক বেশি কনসেন্ট্রেটেড মিলিয়নিয়ার্স আছে, আমরা সবাই জানি, কিন্তু যেটা জানি না অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো অনিন্দবাবুর ডেটায় নেই, সেটা হচ্ছে ঘরে ঘরে আইটি অফিস খুলে দেওয়া হচ্ছে, কিন্তু দেখা হচ্ছে না যে সেখানকার লেবারদের যে এমপ্লয়মেন্টটা হচ্ছে তার রেশিওটা কি। সব থেকে বড় বাংলার প্রবলেম হচ্ছে এখানকার ছেলেমেয়েরা যে জিনিস নিয়ে পড়ে আসছে, অর্থাৎ সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হিসেবে তারা চাকরি পাচ্ছে না। পড়ছে টেলিকম ইঞ্জিনিয়ারিং, গিয়ে বসছে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, পড়ছে হচ্ছে ইতিহাস, ওখানে গিয়ে বসছে হচ্ছে সেলসের কাজে। আজকে যে আইটি অপারেশনগুলো যেটা নিয়ে এত গর্ব করছে গভর্নমেন্ট, আপনি জানেন আইটি অপারেশনগুলোর কি হয়? কোনো দামি কাজ কলকাতা থেকে হয় না। যত চিপ লেবারের কাজ, যত সস্তার কাজগুলো, সেগুলো আউটসোর্স করা হয় কলকাতা থেকে, ডেটা এন্ট্রি অপারেশন থেকে, ডেটা ফিল্টার থেকে শুরু করে, কারণ এখানে সস্তায় কাজ করা যায়। আইটিতে 10,000-8,000 টাকা রেমুনারেশনে মানুষজন কাজ করে, এবং আপনি যদি দেখেন তারা প্রত্যেকে ইঞ্জিনিয়ার্স, হাইলি কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার্স। যখন তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি এমটেক করে আপনি 15,000 টাকার চাকরি করছেন কেন প্রাইভেট সেক্টরে, সে বলছে আমি আমার বাড়ি ছেড়ে যেতে পারবো না। এই যে ক্রমাগত যখনই সে একটা অন্য অপশান পাচ্ছে তখন কিন্তু সে ব্যাঙ্গালোরে চলে যাচ্ছে, সে কিন্তু অন্য দক্ষিণ ভারতে চলে যাচ্ছে। এবং সব থেকে বড় কথা, দু জায়গাতেই আইটি বুস্ট হচ্ছে, এ নিয়ে কেউ তর্ক করছে না, কিন্তু বুস্টিংয়ের যে প্যারামিটার্স তার মধ্যে একটা প্রচণ্ড ইনকনসিস্টেন্সি আছে। যত চিপ লেবার সেটা কলকাতা এখানে একটা জায়গায় সেন্ট্রালাইজড হচ্ছে, এবং গভর্নমেন্ট স্কিল এনহ্যান্সমেন্টের কোনো চেষ্টা করছে না। এবং আমি যে সাবজেক্ট নিয়ে পড়ে আসছি, আপনি সাংবাদিকতা নিয়ে পড়েছেন, সেটা আপনার স্পেশালাইজেশন, আপনি সাংবাদিক হয়েছেন। আজকে যদি আপনাকে ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে নিয়ে যাওয়া হয়, সাংবাদিক হিসেবে যা মায়না আপনার পাওয়ার, আপনাকে আমি সেই মায়নাটা দেবো না, কারণ সেটা আপনার সাবজেক্ট ডোমেন নয়। এই যে একটা ক্রস ফাংশনাল এমপ্লয়মেন্ট স্ট্রাকচার তৈরি হয়েছে, এইটা গভর্নমেন্টের ইমিডিয়েটলি বন্ধ করা উচিত, এবং সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট ডোমেন স্পেসিফিক ডেভেলপমেন্ট করতে হবে। এবং শুধুমাত্র আইটি দিয়ে জিনিস চলে না, আমাদের কলকারখানা প্রয়োজন, আমাদের প্রাইমারি সেক্টর একটা অ্যাগ্রো ফার্মিংয়ের ইনভেস্টমেন্ট দেখাতে পারবে না। বিজনেস সামিট হচ্ছে, বিরাট বিরাট মুকেশ আম্বানি থেকে শুরু করে অনেক বিগ বসরা আসছেন, কিন্তু ইনভেস্টমেন্টটাই যে এত লক্ষ কোটি টাকা হয়েছে, তারপরেও কেন ওখানে 3,000 লোক ওখানে বসে রয়েছে? তাদেরকে ঠিক আছে ভাই, আমার সরকারি স্কুলে, আমার নিজের পাড়ায় 2টো সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে, এত লক্ষ কোটি টাকা বিনিয়োগ হচ্ছে, টাকাটা যাচ্ছে কোথায়? একটা সরকার চাইলে তারা ডিএ দিতে পারছে না, তারা চাকরি দিতে পারছে না, তারা প্রাইভেট সেক্টরকে সঠিকভাবে বুস্ট করতে পারছে না, তাহলে টাকাটা কোথায় যাচ্ছে? সব কি পার্টি ফান্ডিংয়ে ঢুকছে টাকাটা? এই জবাবটা তাহলে অনিন্দবাবুদের দেওয়া উচিত। এবং তার পাশাপাশি ঝন্টুবাবুকে আপনার কাছে আমি ঠিক এই জায়গায় যেখানে অরিত্র চেষ্টা করলো, ঝন্টুবাবু এবং দেবাশিস দা দুজনেই আমাদের বিশেষজ্ঞ রয়েছেন, তাদের কাছে আমি যাবো এবং ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবো। মমতা বন্দ্যোপাধ্যায় কাশফুলের বালিশের কথা বারবার অরিত্র বলছিল। কাশফুলের বালিশের এইটা যদি ভিশন হয়, বিগ পিকচার যদি এইটা হয় একটা সরকারের, যারা বাংলা ভাষা বোঝেন, যে ইনভেস্টাররা, যারা বড় বড় শিল্পপতি, তারা যদি বাংলা ভাষা বোঝেন, এবং এইটা যদি একটা রাজ্যের ক্যাপ্টেন বা সিইওর যদি ভাষা হয়, তাহলে ইনভেস্টমেন্ট কি হবে? একবার শুনে নিই সেই বিখ্যাত প্রতিক্রিয়া। বাংলায় দেখবেন অনেক লোক ঘুরতে আসবে, পুজোর সময় ঘুরেও বেড়াবেন, আর দরকার হলে একটা ঝালমুড়ির কৌটোর মতো কৌটো করে নেবেন, একটু বাদাম দিয়ে দেবেন, একটু ছোলা দিয়ে দেবেন, দারুণ বিক্রি হবে। আপনারা কি জানেন কচুরি পানা দিয়ে এত সুন্দরভাবে সেটাকে শুকিয়ে ব্যাগ তৈরি করছে, বাজারে যাওয়ার ব্যাগ তৈরি করছে, খাবার থালা তৈরি করছে। আগে যে শালপাতার থালায় খাবার দিত, ওই থালাতে খাবার দিচ্ছে। বাচ্চাদের জন্য তুলোর পিলো ইউজ করে, মানে বালিশ। এই কাশফুল দিয়ে কত ভালো হতে পারে? এই কাশফুলগুলো আর তুলো মিশিয়ে দিয়ে একসাথে, যদি কাশফুলের সংখ্যাটা বেশি হয়ে যায়, এ তো তুলোর থেকে অনেক হালকা। ভাববেন, এক একটা জিনিস আছে গ্রামগঞ্জে, অনেক জায়গায় এখনো পড়ে আছে, যা দিয়ে
আপনার ব্যবসাই ব্যবসা হতে পারে। 1000 টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাঁড় নিন, সাথে কিছু বিস্কুট নিন, আস্তে আস্তে বাড়বে। প্রথম দিন আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে, তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও, তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন, একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন। এই তো পুজো আসছে সামনে, দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না, আজকাল এত বিক্রি আছে। ঝন্টু বড়াই, গুজরাটে কথা হচ্ছে টেসলা নিয়ে, আর আমাদের মুখ্যমন্ত্রী এইটা ভিশন দিচ্ছেন আমাদের চোখের সামনে। আমাদের ছেলেমেয়েগুলো যারা টেসলাতেও কাজ করছে তারাও হয়তো ফ্যাক করে হাসছে। কি বলবেন 30 সেকেন্ড? এটা বেকারদের সাথে একটা নির্মম রসিকতা করছেন মাননীয়া, কারণ তাকে কিছু বলতে হবে, এই রসিকতা টাইম পাস। আমি তোমাকে কথা বলি, অরিন্দবাবু অনেক কিছু দেখালেন, আমি জানতাম এই ধরনের ইস্যুগুলো উঠবে। একটা পরিষ্কার, একটা রাজ্যে যখন শিল্পায়ন গড়ে ওঠে তার জন্য কতগুলো ব্যাংক ডাটা থাকে। পশ্চিম অরিন্দবাবু বাড়িতে গিয়ে দেখবেন পশ্চিমবঙ্গ শিল্প নিগম পরিষদের ওয়েবসাইটে পরিষ্কার লেখা আছে 2013-14 সালে পশ্চিমবঙ্গে 12টি প্রকল্পে 1.2% ব্যাংক ঋণ ছিল, যেখানে ইউপিতে ছিল 21টি, গুজরাটে ছিল 66টি। আরে বলতে দিন 22 আর 23 সালে সেটা দাঁড়ালো গুজরাট ইউপির জন্য 45টি। একদম দুজনের সময় শেষ। দেবাশিস ঘোষকে 30 সেকেন্ড দেওয়া হোক, শেষ 30 সেকেন্ড। দেবাশিস ঘোষ, বেশ থামুন দেবাশিস ঘোষ, বেশ হয়ে গেছে। দেবাশিস ঘোষ বলুন। দেখো, আমি বলছি যে আমাদের হলদিয়া পেট্রোকেমিক্যালের পাশাপাশি যে অনুসারী শিল্পগুলো, মানে প্লাস্টিক শিল্প, রং শিল্প, রাবার শিল্প গড়ে উঠেছে। আজকে যদি সিঙ্গুরে ন্যানো ফ্যাক্টরিটা হতো তাহলে হয়তো ব্যাটারি নির্মাণ, কাঁচ শিল্প, টায়ার শিল্প অনেক কিছু হতো, কিন্তু না। এক মিনিট, আজকের যে অনুসারী শিল্প ময়ূক অনুসারী শিল্প গড়েছে আজকে অনিন্দ সময় শেষ। এই মুহূর্তে আমার দর্শকদের যে পোল, যে প্রশ্ন আমি করেছিলাম, সেই প্রশ্নের কে কোন দিকে উত্তর দিলেন সেই প্রশ্নটা দেখার সময়, এবং কোন দিকে ভোট পড়েছে সেই ভোটগুলো দেখার সময়। এই মুহূর্তে আমি প্রশ্ন করেছিলাম বাংলায় কি আদৌ কোনোদিন শিল্প আসবে? ইউটিউব, ফেসবুক এবং এক্স হ্যান্ডেলে 3 জায়গাতে। ফেসবুকে এই মুহূর্তে যে প্রশ্ন করেছিলাম বাংলায় আদৌ কোনোদিন শিল্প আসবে কিনা, হ্যাঁ বলেছেন 22% মানুষ হ্যাঁ বলেছেন আসবে। আনফরচুনেটলি 78% মানুষ বলছেন কোনোদিন শিল্প বাংলায় আসবে না, সেই পরিস্থিতি নেই। এরপর ইউটিউবে আমরা দেখব একই প্রশ্ন করেছিলাম বাংলায় কোনোদিন শিল্প আসবে, হ্যাঁ বলেছেন। ইউটিউবে এই মুহূর্তে যারা জবাব চায় বাংলা ময়ূককে দেখছেন 16% মানুষ বলেছেন হ্যাঁ আসবে। 84% মানুষ যারা ইউটিউবে দেখছেন জবাব চায় বাংলা, তারা বলছেন না আসবে না। ময়ূককে ট্যাগ করে আপনারা বলছেন এই কথা, ভয়ঙ্কর সাংঘাতিক কথা। এক্স হ্যান্ডেলে, টুইটারে যারা এই মুহূর্তে আপনাদের মতামত দিচ্ছেন তার মধ্যে থেকে আমি জিজ্ঞেস করেছিলাম 14.3% মানুষ বলছেন হ্যাঁ, এবং 85.7% মানুষ বলছেন না। অর্থাৎ টুইটার যারা মূলত ফলো করেন বা টুইট করেন তাদের মধ্যে আরো বেশি নৈরাশ্যবাদ কাজ করছে, ভয়ঙ্কর। কিন্তু এই ভয়ঙ্কর জায়গাগুলো বদলাতে হবে। কাশফুলের বালিশ থেকে টেসলার ফ্যাক্টরিতে নিয়ে যাওয়ার যে লড়াইটা, যে গ্রাফটা, সেই গ্রাফের প্রতিদিন অস্বস্তির কারণ হব আমরা। তার কারণ আমরা এই প্রশ্নগুলো চোখে চোখ রেখে করব। ফিরহাদ হাকিম হোক বা মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের বাড়ির লোকও যেভাবে টেসলার কোম্পানিতে কাজ পাবে, আমার বাড়ির লোক বা আপনার বাড়ির লোকও কাজ পাবে, এবং সে কারণে বাংলা জবাব চাইবে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছে আমি ময়ূক, সঙ্গে থাকুন।